আমার মা যে আমার মতো পর্দা করে বোরকা পরে তাকে বলা হয়েছে জঙ্গি। বলে ও তুই তো রাজাকারের বাচ্চা, তোকে মেরে ফেলা উচিত গুলি করে এক্ষুনি, তোকে এখানে রাখছে কেন, ক্রস ফায়ারে দিতে হবে। আমি কান্না করতেছি, আমার কিডনিতে পাথর ছিল, তারা আমার রিপোর্টটাও চেঞ্জ করে দেয়। আমাকে টর্চার করার জন্য এক হাতের বিছানা দিয়েছে। ভয়ে আমার সাথে মানুষজন কথা বলতো না, আমি কথা বলার জন্য কাউকে পেতাম না। একটি অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে কয়েকটি প্রশ্ন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে আনা হয় ডিজিটাল সিকিউরিটি একটি মামলা। সে মামলায় 1-2 দিন নয়, টানা 15 মাস কারাভোগ করতে হয় এ শিক্ষার্থীকে। কারাভোগের সে দিনগুলো এবং কী বা অপরাধ ছিল তার, সে সম্পর্কে আজ আমরা জানতে চাইব সে খাদিজাতুল কুবরার কাছে। 2020 সালে যখন করোনাকালীন সময় অক্টোবর মাসে আমি ডিবেট করতাম, কথা বলতাম, আবৃত্তি করতাম। তো এর কারণে আমার কিছু সিনিয়র ইউনিভার্সিটির তারা আমাকে দেখে এবং অ্যাপ্রোচ করে যে কুবরা তুমি তো ভালোভাবে কথা বলতে পারো, তুমি কয়েকটা প্রোগ্রামের উপস্থাপনা করো। তো আমি 2-4টা প্রোগ্রামের উপস্থাপনা করার পরে একটা প্রোগ্রামের উপস্থাপনা করতে যাই, যেটা গেস্ট ছিল মেজর দেলোয়ার। তো সেইখানে আমি আগে বলে দিয়েছিলাম যে ভাইয়া আমি শুধু এখানে আসবো কথা প্র্যাকটিস করার জন্য, আমি আপাতত প্র্যাকটিস করবো। বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে বড় ভাই আমাকে মাহমুদুল হাসান মিশু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সে আমাকে আগে থেকে প্রশ্নগুলো লিখে দিত, আমি দেখে জাস্ট কনভারসেশন কন্টিনিউ করতাম। এরপরে তো সে আমাকে 7টা প্রশ্ন লিখে দেয় মেজর দেলোয়ারকে জিজ্ঞেস করার জন্য যে আপনি কি মনে করেন, আপনি কি দেশের রাজনীতিতে আসতে চান কিনা, আপনি ছাত্রদের ব্যাপারে কি বলতে চান, আপনি বিরোধী দলের ব্যাপারে কি বলতে চান। তো এইখান থেকে আসলে বোঝা যায় না যে সে আসলে গভর্নমেন্টকে ফ্যাসিস্ট বলবে না গভর্নমেন্টকে খুনি বলবে না কি বলবে, সেই জিনিসটা আমার জানা নেই। তো পরবর্তীতে প্রোগ্রাম কন্টিনিউ হয়, তারপর সেই জিনিসগুলো বলে। তো বলার পরে এটা তার দায়ভার, সে কি বলেছে সেটা কি জানে, কিন্তু আমি পুরো ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পারেন, এখনও ইউটিউবে আছে তার চ্যানেলেই। আমি কোনো ধরনের কথা বলিনি, আমি শুধু প্রশ্নই করেছিলাম। তো এক পর্যায়ে 2020 সালের অক্টোবর মাসে আমার নামে মামলা হয়, কিন্তু আমাকে সেখানে পলাতক দেখানো হয়। তারপর 2022 সালে আমাকে 2 বছর পলাতক দেখানো হয়। বাসায় আসে 27 আগস্ট রাত 9টার দিকে তারা বাসায় এসে আমাকে জাস্ট জিজ্ঞেস করে এরকম এরকম কোনো প্রোগ্রাম করেছেন। আমি বলছি জি করেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে একটু কথা বলবেন, চলেন। তো আমিও গেলাম, আমি তো বুঝিনি এইসব কিছু। পরে জানতে পারলাম আমাকে 2 বছর পলাতক দেখানো হয়, অথচ আমি বাসায় এসেছি, আমি ক্লাস করেছি, আমি পরীক্ষা দিয়েছি। সে মিরপুর থেকে জগন্নাথে এসে এমনকি আমি টিউশনিও করিয়েছি। সব কিছু প্রমাণ দেওয়া হলো, কোর্ট মানেনি। বয়স ছিল 17, সার্টিফিকেট দেওয়া হলো, ভোটার আইডি কার্ড দেওয়া হলো, কোর্ট মানেনি, আমাকে অ্যাডাল্টদের মতো বিচার করা হয়। তারপরে জেলখানায় যখন যাই, শুরুতে আমি একটা মেডিকেলে কাজ নেই, যেহেতু শিক্ষিত ছিলাম বা কিছু একটু পড়তে পারতাম। তো সেইখানে আমাকে গাধার মতো খাটানো হয়। সেই ভোর 5টা থেকে শুরু করে বিকাল 4টা-5টা, এমনকি রাতের বেলা রোগীরা আসতো। আমি নতুন ছিলাম, কিন্তু আমাকে এত মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। সেই যে মেডিকেল ছিল সেখানে ফ্লোর ঘষানো হয়েছে, আমাকে ঘর মোছানো হয়েছে। আমি কিডনির সমস্যা রোগী, আমি এসব কাজ করতে পারি না, তাও আমাকে দিয়ে, আমি বারবার বলেছি আমার সমস্যা, কিন্তু তারা আমাকে মানেনি। মেডিকেলে যাওয়ার পর আমি বারবার বলতাম ফার্মাসিস্টকে যে ম্যাম আমার অনেক ব্যথা হয়, আপনি কি আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন ডাক্তার। তারা কোনো ধরনের রেসপন্স করেনি। তারপরে যখন আমার সাথে এই অত্যাচারগুলো হয়, আমি আর নিতে পারছি না, 1 মাস হয়ে গেল, আমি আমার বাসায় জানাই। বাসায় জানানোর পরে বাসার মানুষজন যখন কোনোভাবে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, তখন তারা আমাকে সেই পানিশমেন্ট হিসেবে মেডিকেল থেকে শিফট করে সাধারণ ওয়ার্ডে সাধারণ আসামি যারা মার্ডার থাকে, মার্ডার মামলা থাকে, ড্রাগসের মামলা থাকে, দুর্নীতি থাকে, চুরি থাকে, সবার মাঝখানে আমাকে দেওয়া হয়। এক রুমে 45 জন মানুষ থাকতো, সাথে 2-4টা বাচ্চাও থাকতো। এক রুমে ওয়াশরুম, এক রুমে সব কিছু। আমি 1 হাত 4 আঙ্গুলের বিছানায় ঘুমিয়েছি। এমনও দিন গেছে যে অনেক সময় এরকম হয়েছে তারা আমাকে টর্চার করার জন্য 1 হাতের বিছানা দিয়েছে। তারপরে মানুষকে বলা হয়েছে যে ওর সাথে যে কথা বলবে তাকে আমরা পানিশমেন্ট দিব। ভয়ে আমার সাথে মানুষজন কথা বলতো না, আমি কথা বলার জন্য কাউকে পেতাম না। তারপরে যখন মিডিয়া হয়, মানুষজন জানান, যে ব্যাপারটা আরও একটু বেড়ে যায়। জেলখানায় পাপিয়া ছিল, এটা সবাই জানে, সবাইকে অত্যাচার করতো। এই পাপিয়া সাথে প্রশাসনের অনেক ভালো সম্পর্ক ছিল জেল কর্তৃপক্ষের সাথে। পাপিয়া আমাকে ডেকে নানাভাবে অত্যাচার করার চেষ্টা করতো, নানাভাবে আমাকে মানসিকভাবে টর্চার করতো। একদিন ঝড়ের দিনে, আমি এটা আরেক জায়গায় বলেছি, যে ঝড়ের দিনে আমি আম কুড়িয়েছি, সেই আমগুলো পুরো জেলের মানুষ থেকে পাপিয়া নিজে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে পার্সোনালি সেখানে আচার বানায় খাবে, সেটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু এই যে জেলের জিনিসগুলো, আমরা তো এই জিনিসগুলো পাই না, আমরা ভিতরে থাকতাম। তার মানে কি পাপিয়া এই যে বাহিরে যে তার একটা তাসের রাজত্ব ছিল, সেটি জেলের ভেতরে গিয়েও সেই তৈরি করেছিল?
একদম তার থেকে বেশি। তার যে লাক্সারিয়াস লাইফ সেখানে ছিল, সেখানে একটা বিশাল রুম নিয়ে এরকম উঁচু একটা গদিতে থাকতো, একা থাকতো, সাথে 2-4 জন তার কাজের লোক থাকতো। আহ, সে যেই জিনিসগুলো খাবে, যেমন কোকা কোলা, পেপসি, এই জিনিসগুলো 15 মাসে কখনো চোখে দেখিনি। তারপর যে স্পেশাল তার খাবারগুলো, সেই জিনিসগুলো কেউ কখনো ধরতেও পারতো না। ইভেন তার জন্য আলাদা ফ্রিজ বরাদ্দ ছিল, ফ্রিজের ঠান্ডা পানি কেউ কখনো খেতে পারেনি। সাধারণত যারা আসামি ছিলাম, রোজার দিনে এত গরম কিন্তু আমরা ঠান্ডা পানি খেতে পারিনি, কারণ পাপিয়ার নিষেধ। তো সেই পাপিয়া এই যে ঝড়ের দিনে আম হয়েছে, জেলখানার ভিতরে অনেক আম গাছ, সেই সবার আমগুলো নিয়েছে। ইভেন আমাকে মাইকে ডেকে খাদিজাতুল কুবরা আম নিয়ে কেস টেবিলে আসো এইভাবে বলা হয়েছে। তারপর তারা আমার থেকে আম নিয়ে যায়। আমি নিজের জামা কিছু সেলাই করতাম, সেই কাপড়গুলো নিয়ে যাওয়া হয়। আমাকে নানাভাবে টর্চার করা হয়, আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়। ডেপুটি জেলার তায়েবা আমাকে বলে যে আপনি ঘর থেকে বের হবেন না। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার কি দোষ? বলছে যে কোনো দোষ নেই, আপনি ঘর থেকে বের হবেন না, আপনি আপনার ওয়ার্ডে থাকবেন, আপনি বের হতে পারবেন না। চুপচাপ চলে গেলাম, ভয় পেয়েই চলে গেলাম, কারণ সেখানে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। সুপার ছিল ওবায়দুল। তো সে আমাকে বলা হয়, সে আমার কোনো মামলা শুনেনি, কোনো কিছু শুনেনি। সে আমাকে কেস টেবিলে নিয়ে ফার্স্টে জিজ্ঞেস করে কি মামলা। আমি বললাম স্যার ডিজিটাল। সে লাভ দিয়ে উঠলো পর্নোগ্রাফি। পরে আমি কান্না করে দিলাম যে স্যার না। পরে বলে কি? আমি বলি, স্যার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেশের। বলে ও তুই তো রাজাকারের বাচ্চা, তোকে মেরে ফেলা উচিত গুলি করে এখনই, তোকে এখানে রাখছে কেন, ক্রস ফায়ারে দিতে হবে। আমি কান্না করতেছি। এটা কে বলেছিল? সুপার জেল সুপার নাম কি তার? ওবায়দুল। হ্যাঁ, সে এটা কাশিমপুরে। কাশিমপুরে। পরবর্তী সে পাপিয়ার কাহিনী নিয়ে সে হচ্ছে এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। সে আমাকে এইভাবে বলে যে গুলি করে মারা উচিত। তখন একটা মানুষ যার ওইখানে পরিবার নেই, তার ভিতরে কি যায় যে বিনা দোষে জেল খাটতেছে, এটা আমার জাতির কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তারপরে সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দেয়। কেন দেয় আমি জানি না, আমার কি দোষ ছিল তাও আমি জানি না। আমি জেলখানায় 5 দিন করে রোজা রাখতাম। তো হ্যাঁ, রিজন ছিল এই যে আমি 5 দিন করে রোজা রাখতাম, আমি রোজা রেখে মেডিকেলে গিয়েছি, এই জন্য হয়তো সে আমাকে সেলে দেয় ফাঁসির আসামিদের সাথে, যেখানে আমি আন্ডার ট্রায়াল ছিলাম। সংবিধান অনুযায়ী কোনো আন্ডার ট্রায়াল আসামিকে ফাঁসির আসামিদের সাথে দেওয়া যাবে না, যেখানে আমার রায়ই হয়নি। আমি অনেক রিকোয়েস্ট করলাম, স্যার ভুল হয়ে গেছে, আমাকে কোনোভাবে মাফ করা যায় না। বলে না, সেলে যা। আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। পরবর্তীতে আমার আপু গেল, আমি তাদেরকে বললাম। পরবর্তীতে হয়তো আইনমন্ত্রীর আদেশে সে আমাকে সেখান থেকে বের করে। তারপরে আরও জিনিসগুলো খারাপ হওয়া শুরু করে। তারা আমাকে রুমের মধ্যে আটকায় রাখে, রুমের মানুষজনকে বলে রাখে ওর সাথে যে কথা বলবে তারও পানিশমেন্ট হবে। আমার কিডনিতে পাথর ছিল, সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেওয়া হয়। সেখানে বলা হয় যাতে আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা আমাকে নিয়ে যায় তাজউদ্দিনে। তো এই জিনিসটা যখন আমার ফ্যামিলি জানে, হয়তো কোর্টের মাধ্যমে তারা কোর্ট অবমাননা করেছে, তাদেরকে ফোন দেওয়া হয়, পরবর্তীতে আমাকে এখানে আনা হয়। কিন্তু তারা আমার রিপোর্টটাও চেঞ্জ করে দেয়। আমার 2021 সালের রিপোর্ট, ইভেন এখন আমি 1-2 মাস আগেও টেস্ট করিয়েছি, আমি রিপোর্টগুলো দেখাতে পারবো। তারা আমার রিপোর্টগুলো দেখায় যে আমি একদম সুস্থ, আমার কোনো ধরনের অসুখ নেই, অথচ এখনও আমার মধ্যে কিডনি স্টোনটা এখনও আছে। ইভেন সেইখানে দেখলো তারা যে আমার মেরুদণ্ডের সমস্যা, তারা তার কোনো স্টেপ নেয়নি, তারা আমাকে ডক্টর দেখায়নি। তারপর একের পর এক অত্যাচার বাড়তেই লাগলো। পরবর্তীতে এই পাপিয়ার কাহিনী নিয়ে ওই যে জেল সুপার অথরিটি ছিল তারা ট্রান্সফার হয়ে যায়। তারপরে যারা আসে, রিজিয়া স্যার, তারপর আরেকজন যে সুপার ছিল, তারা আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেনি। আমার পড়াশোনায় যথেষ্ট সাহায্য করেছে, আমার থাকা খাওয়া সব কিছু তারা ভালোভাবেই চেষ্টা করেছে যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর দিন শেষে যখন আমার বের হওয়ার পরে 29 ফেব্রুয়ারি 28 জানুয়ারি আমার একটা মামলা বাতিল হয়ে যায়, যেহেতু আমার একই কারণে একই ধারা দিয়ে 2টা মামলা ছিল, এবং পরবর্তী শুনানি ধার্য করা হয় 29 ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারিতে আমাকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পেয়ে তারা আমাকে বেকসুর খালাস দিয়ে দেয়। এই যে 15 মাস আমাকে এত বড় মামলার আসামি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে যে আমার মামলাটা দুইবার স্টে করা হয়েছে, যেখানে বড় বড় মার্ডার মামলা হোক, দুর্নীতির মামলা হোক, কোনো মামলা এইভাবে স্টে করা হয় না। সামান্য একটা উপস্থাপনা করার জন্য কোনো ধরনের বিরুদ্ধ কথা বলিনি, তাও আমার জীবন থেকে 15 মাস শেষ, আমার ফ্যামিলির লাইফ থেকে 15 মাস শেষ। আমার শারীরিক, মানসিক, পড়াশোনা, আমার আর্থিক অবস্থা, সব দিক থেকে আমার ফ্যামিলি এখন একদম বাজে অবস্থায় আছে। আমার মা, যে আমার মতো পর্দা করে বোরকা করে, তাকে বলা হয়েছে জঙ্গি।
আমাদের ফ্যামিলিকে বলা হয়েছে জঙ্গি, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে, তাও আমাদের পাশে কেউ শুরুতে দাঁড়ায়নি। হয়তো শেষের দিকে সবাই এসেছে, সবাই অনেক সাহায্য করেছে, সবার কাছে আমি অনেক ঋণী। মিডিয়া, অ্যামনেস্টি, জাতিসংঘ সবগুলো সংস্থা থেকে আমার জন্য কাজ করেছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই যে দিন শেষে যে আইনটা আমাদের জীবন থেকে যে, হয়তো আমি এগুলো রিকভার করতে পারবো, কিন্তু আমার জীবন থেকে যেই সময়টা চলে গেছে, আমার যেই ক্ষতিগুলো হয়েছে, আমি সেইগুলোর ভরপাই করতে পারবো না। তাই সরকারের কাছেও আমার অনুরোধ যাতে এই ধরনের আইনগুলো বাতিল করা হয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর আসলে 15 মাস তো চলে গেছে, আর আমি হচ্ছে থার্ড সেমিস্টার দিয়ে গিয়েছিলাম, তার মানে 50-50 ছিল আর কি। তো আমি এসে ফোর্থ সেমিস্টার এক্সামটা দিই কোনোভাবে, কজ আমার তো ওইভাবে প্রিপারেশন ছিল না। মেন্টাল ট্রমা সব কিছু মিলে এখনও আমি অনেক মেন্টাল ট্রমায় ভুগি। আমি ভয় পাই, এখন কথা বলতে ভয় পাই। এখন আমি কথা বলতেছি কারণ এখন এই সরকার নাই, এই সরকার না, এই জন্য আমি এখন কথা বলার সাহস পাচ্ছি। নয়তো আমি যে বিচার চাপ আমার সাথে অন্যায় হয়েছে সেই জিনিসটা বলার আমি সাহস পাইনি, আমি বলতে পারিনি। আর এই যে মানসিক অবস্থা, আমি বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি বা বিভিন্নভাবে এই জিনিসগুলো ওভারকাম করার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে না ভয় থেকেই যায় যে, আর একটা প্রশ্ন থেকে যে আমার অপরাধ কী, এর উত্তর আমি এখনও খুঁজে পাই না যে আসলে আমি কি অপরাধ করেছি। আর পড়াশোনা কিছুটা পিছিয়েছি, কিন্তু ওভারকাম করার চেষ্টা করছি। মানুষজন যারা আওয়ামী লীগপন্থী ছিল, আওয়ামী লীগপন্থী অনেক শিক্ষক আমার ডিপার্টমেন্টে আছে, আমি এই কথাগুলো এখন বলবো না। পরবর্তীতে হয়তো যখন আমি অনার্স শেষ করবো তখন এই কথাগুলো, অনেক গল্প আছে, অনেক কিছু বলবো। তো অনেকভাবে মানুষের বাঁকা চোখে দেখেছি, ফেস করেছি, কিন্তু আসলে জীবনটা আমার বাঁচতে হবে, আমার লড়াই করতে হবে। আমি কি ফেস করেছি সেটা আমি জানি, আমার মা কি ফেস করেছে সেটা আমার মা জানে, আমার ফ্যামিলি কি ফেস করেছে সেটা আমার ফ্যামিলি জানে। প্রত্যেকটা মানুষের কষ্ট আলাদা, কিন্তু দিন শেষে আমরা সবাই একসাথে। আমি হচ্ছে জেলে যাওয়ার পরে আমার মায়ের সাথে দেখা করতাম না, কথা বলতাম না, কজ মানে আমি হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, মানে এদিক থেকে আমি ফোনে কান্না করতেছি, অথচ আমি আমার মাকে বলতেছি, আরে আমি কই কাঁদতেছি, আমি হাসতেছি, তুমি দেখতেছো না। তো এই যে ট্রমাগুলা, যে নিজের মধ্যে যে কষ্ট রাখতে রাখতে একটা মানুষের যে মানে এক সময় যে মানে একদম ফুটে ওঠে, মানে একদম ফেটে যায় মানুষটা ভিতর থেকে, সেই ধরনের অনুভূতি আমি চাই না কারো হোক। জেলখানায় গেলে মানুষজন একটা কথা বলে যে, আমি চাই না আমার যে সবচেয়ে বড় দুশমন সেও যাতে কখনো জেলখানায় আসে। আমি চাই না যে কোনো মা বা কোনো মায়ের সন্তান কেউ কখনো এই ধরনের বিনা দোষে যাতে কেউ কখনো জেল না খাটে।